জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দেখো তোমাদের যে টপিকসটা, তোমাদের যে আর একটু জুম সাবজেক্টটা করে নিতে হবে স্যার, মানে একটু দূর থেকে তো দেখা বোঝা যাইতেছে না। যাচ্ছে না, এটা ওয়ার্ড ফাইল তো, লেখাটা বোঝা যাচ্ছে না। এর বোঝা যাচ্ছে। জি স্যার। স্যার জুম তো স্যার করা যায় স্যার। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ না সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আমাদের যে সাবজেক্টটা, হ্যাঁ সবাই মিউট করো, মিউট করে দাও। দেখো তোমাদের যে সাবজেক্টটা এখানে করানো হচ্ছে সেটা হচ্ছে ইরিগেশন অ্যান্ড ফ্লাড ইঞ্জিনিয়ারিং। এটা তোমাদের হচ্ছে ক্রেডিট থ্রি, এবং মানে হচ্ছে পার উইকে তোমাদের 3 ঘন্টা ক্লাস হবে। দেখো তোমাদের যেটা রয়েছে, যে টপিকস গুলো রয়েছে ইরিগেশনের মধ্যে রয়েছে, দেখো ইরিগেশন একটা পার্ট এবং ফ্লাড ইঞ্জিনিয়ারিং আর একটা পার্ট। সচরাচর ইরিগেশন বলতে তোমরা যেটা বোঝো, দেখো ইরিগেশন বলতে কি বোঝো বলো তো? তোমরা যে, হ্যাঁ সেচ চাষাবাদ, প্রকল্প স্যার, সেচ। হ্যাঁ শেষ প্রকল্প। আসলে আমরা যে বিভিন্ন প্রকারের আবাদ করি, কৃষিকাজে যে আবাদ গুলা করি, সেখানের জন্য যেগুলো আমাদের পানি কিভাবে কি দিব আমরা সেটা রিলেটেড, এবং যে পানিটা আমরা দিব এর কোয়ালিটিটা কি রকম, কোন সয়েলের মধ্যে কতটুকু ওয়াটার রিকোয়ারমেন্ট, একটা মানে গাছের জন্য বা একটা উদ্ভিদের জন্য কতটুকু ওয়াটার রিকোয়ারমেন্ট, সেগুলো আমাদের পড়তে হবে। এবং কোন ইরিগেশন সিস্টেমে আমরা দিলে মানে কম খরচে আমরা অতিরিক্ত আউটপুট পাবো, সেই ধরনের সিস্টেমের নাম হচ্ছে তোমাদের ইরিগেশনে এখানে পড়ানো হবে। দেখো ইরিগেশনের আন্ডারে রয়েছে ইম্পর্টেন্স অফ ইরিগেশন, কেন আমরা সেচ দিব সেটার ইম্পর্টেন্সটা কি। তারপর সোর্সেস অ্যান্ড কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটার, কোন কোন সোর্স থেকে আমরা সেচটা দিব। দেখো কারো কোনো জায়গায় আছে নদী রয়েছে, নদী থেকে আমরা দিতে পারবো, আবার কোথাও আছে গ্রাউন্ড ওয়াটার থেকে আমরা সোর্স দিব। কোথায় যে জায়গায় পর্যাপ্ততা, যেই ওয়াটারের পর্যাপ্ততা যেরকম, সেখান থেকে আমরা সেই প্রকারের সেচ প্রকল্প দিব। এবং কোয়ালিটির উপরে নির্ভর করবে, কোন ধরনের ওয়াটারের কোয়ালিটি কি রকম হলে কতটুকু ওয়াটার দরকার তার উপরে নির্ভর করে। তারপর দেখো সয়েল ওয়াটার রিলেশনশিপ, বললাম যে সয়েল কোন টাইপের সয়েলের উপর আমরা মানে সেচ কি রকম লাগবে তার উপর নির্ভর করবে। তারপরে দেখো কনজামটিভ ইউজ অ্যান্ড এস্টিমেশন অফ ইরিগেশন ওয়াটার রিকোয়ারমেন্ট, একটা শস্যের মধ্যে কতটুকু কনজামটিভ ইউজ এবং এর কতটুকু ওয়াটার দরকার সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, সেটা এস্টিমেশন করার লাগবে। তারপর হচ্ছে মেথডস অফ ইরিগেশন, কোন মেথডে আমরা ইরিগেশন দিব। তারপরে দেখো রয়েছে ডিজাইন অফ ইরিগেশন ক্যানেল সিস্টেম, ইরিগেশন ক্যানেলের যে আমরা যে মাধ্যমে আমরা ইরিগেশন ওয়াটারটা নিয়ে যাব, ওয়াটারটা প্রবাহিত করব, তার ডাইমেনশনটা কিরকম হবে, কোন টাইপের হবে সেটার আমরা ডিজাইন করব। তারপরে ইরিগেশন স্ট্রাকচার, তারপরে ইরিগেশন পাম্প, আমরা যে ওয়াটারটা দিব সেটা তো অবশ্যই আমাদের কোনো মেকানিক্যাল পাওয়ার দরকার, সেজন্য ওখানে পাম্প সম্পর্কে পড়াশোনা করা হবে। এবং প্রবলেমস অফ ইরিগেটেড ল্যান্ড, একটা ইরিগেশন ল্যান্ডে কি ধরনের প্রবলেম হবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। এটা গেল তোমাদের ইরিগেশনের আন্ডারে। আরেকটা টপিকস রয়েছে ফ্লাড ইঞ্জিনিয়ারিং। ফ্লাড ইঞ্জিনিয়ারিং এ দেখো, এটা জানো বাংলাদেশে দেখবা যে ম্যাক্সিমাম সময় আমাদের ফ্লাড হয়, প্রতি বছর কোনো না কোনো সময় ফ্লাড হয়, কোনো না কোনো সাইডে হয়ে থাকে ফ্লাড। দেখো এটার আন্ডারে যেটা রয়েছে ফ্লাড অ্যান্ড ইট কজেস, ফ্লাড বলতে কি বোঝায় এবং এর কোন কারণে আমাদের ফ্লাড হয় সেটা আমাদের আলোচনা করানো হবে। মেথডস অফ ফ্লাড ম্যানেজমেন্ট, ফ্লাড হলে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব সেটা সম্পর্কে আলোচনা করা হবে। স্ট্রাকচারাল অ্যান্ড নন স্ট্রাকচারাল মেজারমেন্ট, মেজার যে রয়েছে, এক কথায় ফ্লাড যে মিটিগেশনটা করব সেটার কিছু স্ট্রাকচারাল মেজারমেন্ট রয়েছে এবং হচ্ছে নন স্ট্রাকচারাল মেজারমেন্ট রয়েছে। তারপরে ইকোনমিক অ্যাসপেক্টস অফ ফ্লাড ম্যানেজমেন্ট, ইকোনমিক যে তোমাদের অ্যাসপেক্টটা রয়েছে ফ্লাড ম্যানেজমেন্টে সেটা সম্পর্কে আলোচনা করা হবে। তারপরে ফ্লাড রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি অ্যানালাইসিস, ফ্লাডের যে রিস্ক রয়েছে সেটা সম্পর্কে অ্যানালাইসিস করানো হবে। তারপর হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট লসেস অফ ফ্লাড, আমাদের ডিরেক্টলি কি ধরনের লস হয় এবং ইনডিরেক্টলি কি ধরনের লস হয় সেটা সম্পর্কে আলোচনা করা হবে। তারপরে দেখো ফ্লাড ড্যামেজ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট মনে হচ্ছে তোমাদের কোন ধরনের একটা আইডিয়া, এক কথায় এটাই তোমাদের পর্যালোচনা সম্পর্কে যেটা করা হয়। তারপর হচ্ছে ফ্লাড ড্যামেজ ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়া,
ফ্লাডের যে ড্যামেজটা রয়েছে সেটা আরবান এরিয়াতে কি রকম এবং রুরাল এরিয়াতে কি রকম সেটা সম্পর্কে আলোচনা করাবে। এইটা হচ্ছে তোমাদের কোর্স আউটলাইন, এবং ইরিগেশনের আন্ডারে এটা রয়েছে এবং ফ্লাড ইঞ্জিনিয়ারিং আন্ডারে এটা। এখানে দেখো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন যেটা বলা হয় কোশ্চেন ডিস্ট্রিবিউশন, ইরিগেশন পার্টটা মেজর। এখানে তোমাদের আর্টস, যেহেতু তোমাদের 3 ক্রেডিট সাবজেক্ট, তোমাদের কোশ্চেন হবে 8 সেট। এ পার্টে রয়েছে 4 এবং বি পার্টে রয়েছে 4। তার মধ্যে তোমার ইরিগেশন থেকে ম্যাক্সিমাম পার্ট বলতে কি 5 কোশ্চেন, মিনিমাম 5 কোশ্চেন হবে। আর ফ্লাড ইঞ্জিনিয়ারিং থেকে 3 কোশ্চেন। কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আরেকবার একটু বলেন। আমি বললাম যে ইরিগেশন এবং হচ্ছে ফ্লাড ইঞ্জিনিয়ারিং এই দুটো মিলে যেহেতু তোমাদের সাবজেক্টটা, এখান থেকে ইরিগেশন থেকে তোমাদের 5 সেট হবে এবং ফ্লাড ইঞ্জিনিয়ারিং থেকে 4 সেট হবে, এই 3 সেট হবে। কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এবার দেখো আমরা আলোচনা শুরু করে দেবো ইরিগেশন। আজকে আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা পড়বো, যে ইরিগেশন বলতে আমরা কি বুঝি, এর ইম্পর্টেন্সটা কি, এটা নিয়ে আমরা অগ্রসর হব। ও রেফারেন্স, হ্যাঁ বুক রেফারেন্সটা আমি বলি। এখানে আমরা মূলত 2টা বই ফলো করব। 1 নাম্বার যে বইটা ফলো করব, যেটা আমি পিডিএফ দেখাবো তোমাদের, বইয়ের পিডিএফটা দেখাচ্ছি, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হাইড্রোলিক স্ট্রাকচার। এটা তোমাদের এখানেও ইউজ হবে এবং 4-2 তে ইউজ হবে। হাইড্রোলিক যে স্ট্রাকচার আমি পড়াবো সেখানেও ইউজ হবে। এটা হচ্ছে সন্তোষ কুমার গার্গ, এসকে গার্গের বই। পড়লে তোমরা বললেই তোমরা চিনতে পারবা, অনেক মোটা একটা বই। ইরিগেশন দিয়ে দিবেন। পিডিএফটা আপাতত এখানে অনেক এমবি ধরনের হবে মনে হয়। আমি এটা আগের তো স্ক্যান করা, কেমন যে ভিতরে আমি দেখি নাই কেমন স্ক্যান করা। তবে তোমাদের বই কিনতেই হবে এটা। তবে এটা তো অনেকে বাড়িতে আছে, হ্যাঁ, আমি জাস্ট আজকের জন্য মনে, এই বইটা তোমাদের সংগ্রহে রাখতে হবে। শুধু এটা যে তোমাদের এই 4-1 তে ইউজ হবে তা না, 4-2 তে ইউজ হবে। এটা সবচেয়ে বেশি ইউজ হবে, কারণ হাইড্রোলিক স্ট্রাকচারটা যে রয়েছে ফুল পার্টটা এখানে ইউজ হবে। আর ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমাদের কিছু কিছু পার্ট রয়েছে। তবে ফ্লাড ইঞ্জিনিয়ারিং এর জন্য যেটা আমি পড়লাম সেটার জন্য বই মূলত ইউজ হবে না, সেখানে মূলত হচ্ছে কিছু হ্যান্ড নোট বা পিডিএফ ফাইল তোমাদের ইউজ হবে। তবে ইরিগেশন পার্টের জন্য আরেকটা হচ্ছে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে তোমার হচ্ছে বিসি পুনমিয়ার বই, বিসি পুনমিয়া। ওটার পিডিএফ আমার কাছে নাই, এটা বইটা আছে অফিসে, আমি অফিসে যাইতে পারি নাই। তোমাদের ইরিগেশন আরেকটা বই হচ্ছে বিসি পুনমিয়ার বইটাও কিনতে হবে। হ্যাঁ, বিসি পুনমিয়ার বইটা। ওখানে মূলত প্রবলেম গুলো তোমাদের বেশি দেওয়া আছে, এখানে প্রবলেম কম। তবে প্রবলেমের জন্য ওই বইটা ফলো করতে হবে। এটা মূলত ধরো কিনলা তোমরা হচ্ছে পরবর্তী সেমিস্টারের জন্য, এখানেও এটা ইউজ হবে আর ওটাও ইউজ হবে। বিসি পুনমিয়া মূলত 2টা বই ফলো করা হবে তোমাদের। কি বুঝতে পারছো? আরো যদি কিছু বই টই লাগে, বই কেনার দরকার নাই, কিছু যদি বুঝতে পারছি। লাগে সেগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেবো, সমস্যা নাই। দেখো আজকে আমি ইন্ট্রোডাকশন পার্টটা শুরু করব। আমি এটা বড় করতেছি, দেখতে পাবা না। দেখো চ্যাপ্টার নাম্বার 1, ইরিগেশন টেকনিক্স এন্ড হচ্ছে কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটার। প্রথমে ডেফিনেশন অফ ইরিগেশন দিয়েছে, জাস্ট আমরা মূল পাঠটুকু যেটা ইরিগেশন বলতে কি বোঝায় সেটা করবো আমরা। দেখো এই লাইনে দেওয়া হয়েছে, লাস্টের লাইনে দেওয়া হয়েছে, এখানে বিস্তারিত অনেক কিছু দেওয়া রয়েছে, যে আমরা প্ল্যান্ট যে রয়েছে গাছ, তার জন্য কি কি দরকার, এবং মানুষের জন্য এক কথায় ওয়াটারটা যে রিকোয়ারমেন্ট সে সম্পর্কে প্রথমে তোমাদের বর্ণনা করছে, যে মানুষ এবং প্রাণী এক কথায় যাদের জীবন রয়েছে তারা ওয়াটার ছাড়া চলতে পারবে না। এখন ওয়াটারটা কিভাবে দিব তার উপর বিস্তারিত এখানে বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে irrigation may therefore be defined as the science of artificial application of water। এক কথায় ইরিগেশনটা
বোঝা হয়েছে আর্টিফিশিয়াল, এক কথায় কৃত্রিম অ্যাপ্লিকেশন অফ ওয়াটার টু দ্য ল্যান্ড। এক কথায় এটা সরাসরি, এটা তো আমরা রেইন ওয়াটার না যে সরাসরি পাচ্ছি, এটা সরাসরি না, আর্টিফিশিয়ালি। যদি যেখানে রেইন ওয়াটার থাকে বা রেইন ওয়াটার পাবা, সেখানে তো তুমি প্রাকৃতিক ভাবে পাইলা, যেখানে আমরা প্রাকৃতিক ভাবে পাবো না। কিন্তু আমাদের রবি শস্য বা ক্রপ উৎপাদনের জন্য অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ওয়াটার দরকার। যখন আমরা পাবো না, তখন আমরা আর্টিফিশিয়ালি পাম্পের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি আমরা ওয়াটারটা প্রোভাইড করি, সেটাই মূলত ইরিগেশন নামে পরিচিত। তোমাদের দেখো, ইরিগেশন মে therefore be defined as the science of artificial application of water to the land in accordance with the crop requirement. একটা ক্রপে যতটুকু রিকোয়ারমেন্ট দরকার, ওয়াটারের দরকার, ততটুকু আমরা প্রোভাইড করব। বলা হয়েছে কখন প্রোভাইড করব? থ্রুআউট দ্য ক্রপ পিরিয়ড ফর ফুল ফ্লেশ নিউরিশমেন্ট অফ দ্য ক্রপস। এক কথা হচ্ছে একটা ক্রপের তোমাদের ফুল পুষ্টি দেওয়ার জন্য থ্রু আউট দ্য পিরিয়ড, এক কথায় একটা ক্রপ উৎপন্ন হওয়া থেকে, এক কথায় আমরা ক্রপটা যখন রোপণ করব, ওটা থেকে ফলা পর্যন্ত, ধরো ধানের কথায়, ধরো ধানের আমরা বীজ রোপণ করলো, ওখান থেকে ধান উৎপন্ন হওয়া থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত আমাদের টোটাল যতটুকু দরকার ওয়াটারের, সেটা যদি আমরা কৃত্রিম ভাবে প্রোভাইড করি, তাহলে সেটার নামে হচ্ছে ইরিগেশন। কি তোমরা বুঝতে পারছো? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে ধানের কিভাবে, ধরো ধান আমরা বীজ রোপণ করলাম বা ধান আমরা বপন করলাম, বপন থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত যতটুকু ওয়াটার আমরা দরকার, সেটা আমরা যদি কৃত্রিম ভাবে প্রোভাইড করি, তার নাম হচ্ছে ইরিগেশন। কি বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো, এটা যেহেতু ইন্ডিয়ান রাইটারের বই, এর জন্য বলা হয়েছে, দেখো, নেসেসিটি অফ ইরিগেশন ইন ইন্ডিয়া। ইরিগেশন ইন্ডিয়া বলো আর বাংলাদেশ, ইরিগেশন বলো আর ইন্ডিয়া বলো আর বাংলাদেশ বলো, সব জায়গায় ইরিগেশন রয়েছে। এক কথায় যেহেতু আমরা প্রকৃতায় মিউট করো, এটা যেহেতু পার্শ্ববর্তী দেশ, এজন্য ওদের যেরকম নেসেসিটি, আমাদেরও সেই রকম নেসেসিটি। জি স্যার। এখানে নেসেসিটিটা জাস্ট ওরা বর্ণনা করছে কি কারণে দরকার। এমনি দেখেই তোমরা বুঝতে পারবা যে কি কারণে দরকার, কি কারণে দরকার না ইরিগেশনের। এখন দেখো, বলা হয়েছে অ্যাডভান্টেজ অফ ইরিগেশন। আমরা কেন ইরিগেশন দিব, এক কথা কৃত্রিম ভাবে কেন আমরা ওয়াটার প্রোভাইড করব, কি কারণে? দেখো, এখানে বলা হয়েছে, পয়েন্ট আকারে বলা হয়েছে, তোমাদেরও পয়েন্ট আকারে লিখতে হবে। আজকে যে পাঠটা পড়াবো, এটা মূলত হচ্ছে ডিসক্রিপ্ট টাইপ, এক কথা বর্ণনামূলক। যে যত পয়েন্ট সুন্দর করে বানিয়ে লিখবে, সে তত মার্ক পাবে। এখানে বলা হয়েছে, দেখো, ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন। একটা জাস্ট এক্সাম্পল ধরো, আমরা যদি প্রকৃতির উপর, আগে দেখো আদিম যুগের মানুষ কি করতো, প্রকৃতির উপর নির্ভর করতো, যে কখন বৃষ্টিপাত হবে, কখন আমরা ফসল ফলবে। এক কথায় আমরা ফসল ফলে রাখলাম, বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত আমরা ফসলটা আমরা উৎপাদন হবে না। কারণ কি হবে না? ফসলের যতটুকু পরিমাণ ওয়াটার দরকার সে পাবে না, না পারলে সে অপুষ্টিতে ভুগবে, অপুষ্টিতে ভুগলে পর্যাপ্ত পরিমাণ আমরা ফসল উৎপাদন করতে পারবো না। আদিম যুগের মানুষ মূলত প্রকৃতির বৃষ্টির প্রতি নির্ভর করত। কিন্তু যখন আমরা আস্তে আস্তে প্রযুক্তি ডেভেলপ করলো, আমরা পাম্প পাইলাম, তারপরে আমরা তোমাদের হচ্ছে ইরিগেশন ব্যবস্থা করলাম, তাহলে দেখো ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন। তাহলে ইরিগেশনের কারণে দেখো, ইরিগেশন হেল্পস ইন ইনক্রিজিং ক্রপ ইল্ড এন্ড হিন্স টু অ্যাটেন্ড সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড। এক কথায় ইরিগেশন টেকনিক আমাদের আসার পরে আমাদের ক্রপের যে উৎপাদনটা, সেটা বহুগুণ হারে বৃদ্ধি পেয়েছে। এর জন্য অ্যাডভান্টেজ হচ্ছে, এক নাম্বার কি, ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন, ফুড প্রোডাকশনটা বেড়ে গিয়েছে। তারপরে বলা হয়েছে অপটিমাম বেনিফিটস। এই দেখো, অপটিমাম ইউটিলাইজেশন অফ ওয়াটার ইজ মেড পসিবল বাই ইরিগেশন। বাই অপটিমাম utilization we generally mean obtaining maximum crop yield with required amount of water. এক কথায় আমরা যতটুকু পরিমাণ আমরা যদি কৃত্রিম ভাবে ওয়াটারটা দেই, এক কথায় ইরিগেশন যদি আমি সঠিক উপায়ে দেই, দেখবো যে আমরা ক্রপ উৎপাদন বেড়ে যাচ্ছে। ক্রপ উৎপাদন বেড়ে গেলে আমরা বেনিফিটটা পাচ্ছি কিনা বলো তো? এক কথায় আগে যেরকম ক্রপ উৎপাদন হতো, তার তুলনায় বহুগুণ হারে আমাদের ক্রপ উৎপাদনটা বেড়ে যাবে।
এজন্য বলা হয়েছে অপটিমাম বেনিফিটস। ইন আদার ওয়ার্ডস, yield will be smaller for any quantity lesser than or in excess of this optimum quantity. তারপরে হচ্ছে elimination of mixed cropping। এই জিনিসটা দেখো এখানে বর্ণনা করা হয়েছে, আমি বাংলাতে বলবো। আগের যুগের মানুষ কি করতো, একই জমিতে কেউ একই জায়গায় কি আবাদ করতো, দেখবা যে আমি জাস্ট একটা বললাম যে বেগুন আবাদ করে, তার সঙ্গে মরিচ আবাদ করে, তার সঙ্গে কি আবাদ করবে, ধরো পেঁয়াজ রসুন সবকিছু আবাদ করে। কারণ কি বলতো, কারণ আমরা নির্দিষ্ট সময়ে প্রকৃতির উপর নির্ভর ছিলাম যে এই সময় যদি আমরা না রোপণ করি, এই সময় আমরা বৃষ্টিপাত পাবো, নাহলে আমরা ভালো ফসল পাবো না। কিন্তু যখন আমরা ইরিগেশন ব্যবস্থাটা আসলো, তখন আমরা সেপারেটলি যে জমিতে আমরা, দেখো এই কথা বলা হয়েছে, যদি আমরা এক জমিতে ধান আবাদ করছি, সেই জমিতে আমরা ধানে আবাদ করতেছি, ওই জমিতে অন্য কিছু আমরা আবাদ করতেছি না। এই জন্য বলা হয়েছে ইলিমিনেশন অফ মিক্স ক্রপিং। এখানে সুন্দর করে বলা দেওয়া হয়েছে তোমাদের, দেখো এখানে বলা হয়েছে বাই মিক্স ক্রপিং উই মিন সয়িং টুগেদার অফ 2 or more ক্রপস ইন দ্য সেম ফিল্ড। একটা ফিল্ডে যদি আমরা একের অধিক ভ্যারাইটিস এর কোনো উৎপাদন করি বা ক্রপ যদি রোপণ করি, সেটার নামে হচ্ছে মিক্সড ক্রপিং। তারপরে জেনারেল প্রসপারিটি যেটাকে বলা হয়, যখন ফ্লাড ইঞ্জিনিয়ারিং পড়াবো তখন তোমাদের এখানে পার্থক্য পড়াবো যে ফ্লাড এবং ইনান্ডেশন টপিকসটা একটু আলাদা ধরনের, দুটার মধ্যে পার্থক্য রয়েছে। যদিও দুটার সিনোনিমস, মানে দুটাই সিনোনিমস, কিন্তু দুটার মধ্যে পার্থক্য রয়েছে। দেখো বলা হয়েছে ইন দিস মেথড অফ ইরিগেশন সয়েল ইজ কিপ সাবমার্জ এন্ড thoroughly flooded with water so as to cause through saturation of the land. This moisture soaked by the soil when occasionally supplemented by natural rainfall or minor watering bring the crop to maturity. এটা মূলত ইউজ করা হয় না তোমাদের, এর ফ্লাড ইরিগেশন যেটা হয় সেটা মূলত ক্ষতি হয়, ক্রপের জন্য ক্ষতি হয়। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা কি বলতো, সারফেস ইরিগেশন। আমি একটু আবারও রিভিউ করি, তোমাদের জাস্ট ক্লাসিফিকেশন আসতে পারে যে ক্লাসিফিকেশন অফ ইরিগেশন।
প্রথমে আমরা পড়লাম যে ইরিগেশন দুই প্রকার, সারফেস ইরিগেশন এবং সাবসারফেস ইরিগেশন। এই সারফেস ইরিগেশনটা দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্লো ইরিগেশন, একটা হচ্ছে লিফট ইরিগেশন। ফ্লোটা পড়লাম কি, কোনো রিভার থেকে যদি ওয়াটারটা তার গ্রাভিটির কারণে ফ্লো হয় তাকে আমরা ফ্লো ইরিগেশন বলবো। লিফটটা হচ্ছে জাস্ট মেকানিক্যাল কোনো ডিভাইসের মাধ্যমে যদি আমরা ওয়াটারটা লিফট করি তাকে লিফট ইরিগেশন বলা হয়। ফ্লো ইরিগেশনটা দুই প্রকার, পেরিনিয়াল এবং ফ্লাড ইরিগেশন, সেটা আমরা পড়লাম। পেরিনিয়ালটা হচ্ছে 12 মাসে যেটা ইউজ করা হয়, আর ফ্লাডটা হচ্ছে ফ্লাডের কারণে যেটা আমরা ইরিগেশন প্রোভাইড করব। এবার হচ্ছে সাবসারফেস ইরিগেশন। Subsurface irrigation, it is termed as a subsurface irrigation because in this type of irrigation water does not wet the soil surface. Soil surface কে dry করবে না, মানে saturated করবে না। The underground water nourishes the water plant roots by হচ্ছে capillarity. It may be defined in the following two types. দেখো দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল সাব ইরিগেশন আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল সাব ইরিগেশন। এখানে দেখো ন্যাচারাল যেটা রয়েছে সেটা তোমাদের হচ্ছে লিকেজের মাধ্যমে। একটা ক্যানেল দেখো, লিকেজ ওয়াটার ফ্রম ক্যানেলস এক্সেট্রা গোস আন্ডার গ্রাউন্ড অ্যান্ড ডিউরিং পাসেস থ্রু দ্য সাবসয়েল ইট মে ইরিগেট ক্রপস সোন অন হচ্ছে লোয়ার ল্যান্ডস বাই ক্যাপিলারিটি। এক কথা ন্যাচারাল যে সাব ইরিগেশনটা ঘটে সেটার মতো ক্যাপিলারিটি তোমাদের প্রেসারের কারণে, ক্যাপিলারিটি যে রয়েছে তার কারণেই তোমাদের হচ্ছে ন্যাচারাল সাব ইরিগেশনটা হয়। আর আর্টিফিশিয়ালটা মূলত আমাদের দেখো যেটা রয়েছে সেটা আমাদের এখানে ব্যাখ্যা করেছে। When a system of open joint drains in is artificially laid below the soil so as to supply water to the crop capillarity, then it is known as artificial sub irrigation. ঠিক আছে, জাস্ট তোমাদের এই বর্ণনাগুলো দেখতে হবে, এভাবে আসে না। আমি জাস্ট বললাম যে ক্লাসিফিকেশন অফ ইরিগেশন যদি আসে, ডিটেইলস পড়তে হবে না জাস্ট জানার জন্য। জাস্ট আমি বললাম যে যদি ক্লাসিফিকেশন আসে তাহলে তোমাদের ছক আকারে দিতে হবে। আর তোমাদের এটা আমি পরবর্তী লেকচারে পড়াবো। জাস্ট আজকে জাস্ট টেকনিক গুলা কোন কোন টেকনিকে কোন ইউজ হয় সেটা আমি আজকে শুধু দেখাবো। টেকনিক্স অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন ইন দা ফার্মস, এক কথায় ওয়াটারটা কোন সিস্টেমে যাবে, কোন শস্যের জন্য কোন ওয়াটার ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লিকেবল সেটা আমরা বিস্তারিত করব। এখানে দেখো তোমাদের রয়েছে 7 প্রকারের রয়েছে। এটা দেখো ফ্রি ফ্লাডিং, তারপর বর্ডার ফ্লাডিং রয়েছে, সেক ফ্লাডিং রয়েছে, বেসিন ফ্লাডিং রয়েছে, ফারো ইরিগেশন মেথড রয়েছে, স্প্রিংলার ইরিগেশন মেথড রয়েছে, ডিপ ইরিগেশন মেথড রয়েছে। প্রত্যেকটাই আমরা বর্ণনা করব। ফ্রি ফ্লাডিং কোন শস্যের জন্য ইউজ হয়, বর্ডার ফ্লাডিং কোন ইউজের জন্য ইউজ হয়, কোন শস্যের জন্য, সেক ফ্লাডিং। এক কথায় দেখবা যে ধানের জন্য একটা সিস্টেম ইউজ হচ্ছে, গম রয়েছে তার জন্য একটা, আলুর জন্য রয়েছে, আলুর জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ফারো ইরিগেশন। যারা এখানে কৃষির সাথে রিলেটেড, যারা জমিতে হচ্ছে কৃষক মানে কৃষি কাজ করেছে তাদের জন্য খুব সহজ হবে কোনটা কোনের জন্য। যেমন পরীক্ষার হলে বর্ণনা আসে, কয়েকটা ক্রপের নাম দিল, যে পটেটো, সুগার ক্যান, তারপর হচ্ছে রাইস। বলা হয়েছে যে হুইচ টেকনিক ইজ মোর সুইটেবল ফর দিস টাইপস অফ ইল, মানে এই শস্যগুলো আবাদ করার জন্য বা উৎপাদন করার জন্য কোন ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা তুমি প্রেফার মনে করো, এবং সেটার পক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। বুঝতে পারছো? এগুলো আমরা প্রত্যেকটা বর্ণনা পড়বো, এবং এই যে 7টা রয়েছে প্রত্যেকটা আমাদের বর্ণনা পড়তে হবে, বিস্তারিত ছবি সহ পড়তে হবে। প্রত্যেকটা এখানে ছবি সহ দেওয়া রয়েছে। এই যে ফ্রি ফ্লাডিং রয়েছে, ধানের জন্য ইউজ করা হয় মূলত। বর্ডার রয়েছে, এটাও ধানের জন্য ইউজ করতে পারবো। স্যার এক্সামে আসলে ফিগার সহ দেখাইতে হবে। সবকিছু আমরা, হ্যাঁ ফিগার সহ দেখাইতে হবে। জি স্যার। ফিগার সহ দেখাইতে হবে। তো এই যে তোমাদের যেটা রয়েছে বর্ডার বেসিন ফ্লাডিং, এটার মূলত যেটা আমের বাগানের জন্য ইউজ করা হয়। বড় ড্রেন দিলে, আমের গাছ রয়েছে সেখানে যায় শুধু ওখানে পানি দিল।
আর ফারজ আমার নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছিল, এই জন্য কেটে গেছে তোমাদের। বুঝতে পারছো জি স্যার। আমার কথা জি কি স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার।